আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেইজ ইভেন্টসে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। সড়ক ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা দিনভর মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। সন্ধ্যার দিকে অবরোধ তুলে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা হন তারা। এই বিষয়টি নিয়ে সারা দিন শহর জুড়ে যানজট দেখা যায়, কারণ ওই রাস্তাগুলো শ্যামলী, শিশু মেলা এবং চক্ষু হাসপাতালের ওই সংলগ্ন যে রাস্তা, গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি বন্ধ ছিল। তার প্রভাব পড়েছে আশপাশের সবগুলো সড়কে। দিনভর অসহনীয় দুর্ভোগ পোহিয়েছেন ওই স্থানীয় বাসিন্দারা এবং ওখানে চলাচলকারী মানুষেরা। ঘটনাটি কাভার করতে দিনভর শ্যামলী এলাকায় ছিলেন আমাদের রিপোর্টার আলামিন। আলামিন, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি সারাদিন আজকে শ্যামলী, শিশু মেলা ওই এলাকায় ছিলেন এবং সারাদিনই ওই রাস্তাগুলি প্রায় বন্ধ ছিল অবরোধের কারণে। মূল দাবি দেওয়া কি তাদের, জুলাই আহতদের? তামান্না, আপনাকে ধন্যবাদ। আজকে সারাদিন মূলত যে বিষয়টি আজকে রাজধানীতে একটি আলোচনার বিষয় ছিল, এবং বলা যায় যে রাজধানীর দুইটা এলাকা প্রায় অচল অবস্থা ছিল। সেটি হচ্ছে যে শ্যামলী অর্থাৎ শিশু মেলায় যে আমরা যে পদচারী যে সেতু ছিল, ওই সেতুর নিচে মূলত কালকে থেকেই গত রাতে পঙ্গু হাসপাতাল এবং চক্ষু হাসপাতাল থেকে প্রায় শতাধিক রোগী যারা গত জুলাই এবং আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছিলেন, তারা মূলত তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। মূলত এর প্রায় 25 দিন আগে এমন একটা ঘটনা ঘটেছিল। রাতের বেলায় এই যারা জুলাই এবং আগস্টে যারা আহত হয়েছিলেন, তারা ওই সড়কে নেমে তারা বিক্ষোভ করেছিলেন। ওই সময় স্বাস্থ্য উপদেষ্টা আসিফ নজরুল, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ আরও কয়েকজন সমন্বয়ক সেখানে গিয়েছিলেন, এবং তাদেরকে স্পেসিফিকভাবে যারা আহত হয়েছিলেন তাদেরকে বলা হয়েছিল যে তাদের যে চিকিৎসার দায়ভার, তাদের এই চিকিৎসার দায়ভার বহন করবে রাষ্ট্র। পাশাপাশি জুলাই এবং আগস্টের বিপ্লবে তারা যে ভূমিকাটি রেখেছেন, রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মাননা দেওয়া হবে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে মূলত তারা সেই দিন সেখান থেকে হাসপাতালে ফিরে যান। তার মানে আপনি জানেন যে গত জুলাই এবং আগস্টে যে একটি ছাত্র জনতার বিপ্লব হয়েছিল, সেখানে নিরাপত্তা বাহিনীর সামনে মূলত নিরস্ত্র অবস্থায় দেশপ্রেম জাগ্রত থেকে এবং গণতন্ত্রের মুক্তির আন্দোলনের জন্য এবং স্বৈরাচারের ফ্যাসিবাদী একটি রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য নিরস্ত্র মানুষ মূলত নিরাপত্তা বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল। তাদের কাছে কিছুই ছিল না, তারা বুক পেতেছিল, এবং ওপার থেকে আমরা দেখেছি মূলত নিরাপত্তা বাহিনী তারা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। তারা হেন কোনো অস্ত্র নেই যে তারা ব্যবহার করেনি। এর কারণে অনেকে আহত, প্রায় আপনি জানেন যে 1,500 মানুষ নিহতের ঘটনা ঘটেছে। এখানে প্রায় আহত আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখেছি যে তুলনামূলকভাবে কম বা বেশি আমরা যেটি জেনেছি যে প্রায় 50,000 মানুষ, 50,000 ছাত্র জনতা এতে আহত হয়েছে। প্রায় 700 জন চিরতরে পঙ্গু হয়ে গেছে, মানে তারা আর কোনো কর্মক্ষম অবস্থায় ফিরে যাওয়া তাদের আর কোনো সম্ভাবনা নাই। প্রায় 500 জন এক চোখ হারিয়েছেন, প্রায় 150 জন 2 চোখ হারিয়ে দিয়েছেন, চিরতরে অন্ধ হয়ে গেছেন। প্রায় 1000 জন শরীরের বিভিন্ন তাদের যে শারীরিক অবস্থা তাদের পরিবর্তন ঘটেছে, অনেকেই পঙ্গু অবস্থায়। এখানে একটি বিষয় আপনাকে তামান্না বলি যে যারা এই আন্দোলনে প্রায় সর্বস্তরের জনতা এখানে ঐক্যবদ্ধ ছিল এবং সড়কে তারা ছিল। যারা বৃত্তশালী, যারা আহত হয়েছেন, তারা তাদের টাকা পয়সা খরচ করে বা তারা বিভিন্ন মাধ্যমে তারা তাদের চিকিৎসা সেবা নিয়ে তারা কেউ বিশ্রামে আছেন অথবা তারা বাসায় তাদের জীবনযাপন করছেন। কিন্তু এই আহতদের মধ্যে সবচেয়ে ভিকটিম হয়েছেন যারা এবং খুব অসহায় বোধ করছেন, তারা হচ্ছে যে যারা ছাত্র ছিলেন এবং যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ। আমি কয়েকজনের সঙ্গে আজকে এই শ্যামলীর শিশু মেলায় তাদের সঙ্গে আমি কথা বলেছি, এবং তাদের জীবনটা মানে তাদের লাইফটা কি অবস্থায় যাচ্ছে সেখানে তাদের সঙ্গে কথা না বললে এটি বোঝা যাবে না। হাফিজ নামে একজন আমাকে জানিয়েছেন যে গত 14 জুলাই তিনি বনশ্রীতে পুলিশের গুলিতে আহত হয়েছেন। তার ডান পায়ের গোড়ালিতে একটি গুলি লাগে এবং তার সেই হাড়টি প্রায় চুরমার হয়ে যায়, এবং চুরমার হওয়ার কারণে সেখানে হচ্ছে মানে তাকে রড দিয়ে তাকে ব্যান্ডেজ করা হয়েছে, এবং তার অবস্থা এমন পর্যায়ে গেছে যে ডাক্তার তাকে বলেছে তার উন্নত চিকিৎসা সেবা দরকার, নইলে তার পাটি
কেটে ফেলা হবে এবং তার এই পা দিয়ে এখন পুঁজ পড়তেছে এবং ডাক্তার তাকে বলেছি যে খুব শীঘ্রই তার যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যদি না যাওয়া হয় তাহলে সে চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে। এই অবস্থায় এই রুগীটি আর কি করার তার আছে, তিনি বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হয়ে আজকে মূলত গত শনিবার রাতে তারা বের হয়েছিলেন, পরে কিছুক্ষণ তারা বিরতি দিয়ে আজকে শিশু মেলায় তারা নেমেছেন। শিশু মেলার যে পদচারী সেতু রয়েছে সে সেতুর নিচে তারা আজকে অবরোধ করেছেন এবং তারা 7 দফা দাবি দিয়েছেন। এই 7 দফা দাবির মধ্যে অন্যতম দফা হচ্ছে যে তারা সুচিকিৎসা, রাষ্ট্রের কাছে সুচিকিৎসা দাবি করেছেন। পাশাপাশি তারা বলেছেন যে যতদিন পর্যন্ত তারা কর্মে ফিরতে না পারবে ততদিন পর্যন্ত তাদেরকে ভাতা দিতে হবে। পাশাপাশি তারা বলেছেন যে জুলাই এবং আগস্টে যে একটি বিপ্লবের ঘটনা ঘটেছে, এই বিপ্লবে তারা রাষ্ট্রের স্বীকৃতি চেয়েছেন। আমি মনে করি যে এই সব দাবিগুলো যারা চেয়েছেন এই দাবিগুলো খুবই যৌক্তিক এবং খুবই তাদের এই দাবি তারা করতেই পারেন, কারণ তারা ভিক্টিমাইজড হয়েছেন গত বিপ্লবে। আপনি কথা শুরু করলেন এটা বলে যে এর আগেও তারা একবার বেরিয়ে এসে আন্দোলন করেছিলেন এবং তখন সরকারের তরফ থেকে সরকারের একেবারে সর্বোচ্চ ব্যক্তি না হলেও দায়িত্বশীল সবাই এসে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের চিকিৎসা করা হবে, পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতিও দেওয়া হবে। যেই দাবিগুলি আবার আজকে, তার মানে মাঝখানের যে এতটা সময়, এই সময়ের মধ্যে থেকে সরকারের দিক থেকে দৃষ্টিগোচর বা গ্রহণযোগ্য কোনো ব্যবস্থা তারা পাননি বলেই তো তারা আজকে এই অবস্থায় এসছেন। মানে আজকের আন্দোলনটা তো গতবারের আন্দোলনের চেয়ে আরেকটু ব্যাপক মাত্রায়, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে দিনের বেলা এভাবে বসা, তার মানে সরকারের দিক থেকে তারা এক ধরনের হতাশ হয়েছে। না, আমি মনে করি যে সরকার এখানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি জানেন যে অনেক রোগী এখনো হাসপাতালে তারা রয়েছেন। সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নিলে খুব ভালো হতো যে কোনো একটি জায়গাকে হাসপাতাল ঘোষণা দিয়ে সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। আপনি জানেন হয়তো যে করোনার সময় মহাখালী যে একটা মার্কেট ছিল, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মার্কেট, সেটি হচ্ছে হাসপাতাল বলে ঘোষণা করা হয়েছিল করোনার জন্য। তো এমন একটি স্থানে যদি হাসপাতাল দেওয়া হয় তাহলে তারা যারা ভিক্টিমাইজড হয়েছেন তারা সেখানে চিকিৎসা পেলে হয়তো আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। গত এক মাস আগেও তারা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, সড়কে নেমেছিলেন, কিন্তু সরকার তাদের যে দাবি, এই দাবি বাস্তবায়নের জন্য তারা খুব একটা বেশি তারা এগোয়নি এবং তারা কোনো উদ্যোগ গ্রহণে আমি মনে করি যে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি এখানে তারা যে আজকে এখানে আন্দোলন করেছেন, এই আন্দোলনে আশপাশের যারা জনগণ ছিলেন বা যারা পথচারী ছিলেন, সবাই তাদের এই আন্দোলনে একাত্ম। আমি আজকে সরজমিনে আপনি জানেন যে আমি কাভার করেছি এবং আমি কয়েকটি ফুটেজও আপনাকে পাঠিয়েছি। তারা সেখানে সবাই এক বাক্যে তাদের যে দাবি সেখানে একাত্ম ঘোষণা করেছেন, কারণ এই মানুষগুলোর খুবই নিরুপায় এবং এই মানুষগুলোর সামনের পথ খুবই অন্ধকার। কাজে তারা যে দাবি নিয়ে নেমেছেন আমি মনে করি খুবই যৌক্তিক এবং সরকার তাদের দাবি যে 1 মাসের মধ্যে, মানে 1 মাস চলে গেল, এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি মনে করি যে সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি আরেকটি বিষয় আপনাকে বলি, তামান্না, জুলাই ফাউন্ডেশন নামে একটি হচ্ছে ফাউন্ডেশন গঠন করা হয়েছিল, যেখান থেকে আর্থিকভাবে সহযোগিতা করার কথা ছিল। সেখানে সার্জিস আলম যে সমন্বয়ক ছিলেন এবং জুলাই বিপ্লবের বড় একজন ত্রাতা তিনি ছিলেন রাজপথে, তিনি এখান থেকে পদত্যাগ করেছেন। আমরা যেটি জেনেছি যে এই সরকারের সঙ্গে তার মনোমালিন্য হওয়ার কারণে তিনি মূলত পদত্যাগ করেছেন। যদি এই কথা যদি সত্য হয়ে থাকে তাহলে মনে করি যে আগামী দিনের বিপ্লব, মানুষের ছাত্র জনতার যে বিপ্লব, এটি আমি মনে করি যে একটা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এটি অত্যন্ত একটি ভয়ঙ্কর বার্তা এবং আমি মনে করি সরকারকে আরও এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সরকারকে সতর্ক হতে হবে, ব্যবস্থা নিতে হবে। কিন্তু ধরেন এর আগেও এক রাতে তারা সবাই নেমে আসলেন তাদের স্ট্রেচার নিয়ে, স্কেচ নিয়ে, তারপরে আবার আজকে তারা আন্দোলনে আসলেন। সরকার স্পষ্টভাবে তাদের ভূমিকার কথা কি বলছে? এমনিতে আমরা বক্তব্য পাই যে সরকার ব্যবস্থা নিচ্ছে, বিদেশ থেকে চিকিৎসক আনা হবে, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বাইরে পাঠানো হবে, কিন্তু এই ধরনের একদম সুস্পষ্ট ব্যবস্থা কি আমরা সরকারের তরফ থেকে পেয়েছি? বা আজকে তাদের বক্তব্য মূলত আজকে সকালে যখন তারা আন্দোলনে নামলেন, তাদের এই মেসেজ পাওয়ার পরে যখন দেখলেন যে রাস্তা পুরোটা ব্লক, আপনি জানেন যে তিতুমির কলেজে আজকে একটি আন্দোলনের ঘটনা ঘটেছে এবং শিক্ষার্থীরা এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য তারা দাবি করেছেন। এই রাস্তা ব্লক,
তারপরে বাম পাশের যে নর্থের রাস্তা, সড়কটি পুরোপুরি ব্লক, পাশাপাশি বাম পাশের রাস্তা যেখান দিয়ে ঢাকায় অন্যতম প্রবেশের একটি পথ, আপনি জানেন যে সাভার থেকে গাবতলী যতগুলো দিয়ে। গাড়ি গাবতলী হয়ে এই গাড়িগুলো ঢুকে, এই রাস্তাও বন্ধ। তারা এটি জানার পরে আজকে সচিবালয়ে 7 জন উপদেষ্টা মূলত তারা একটি বৈঠক করেছেন এবং তারা বলেছেন যে আমরা এই বিষয়টি দেখছি এবং বিষয়টি লক্ষ্য। তাদের যে আজকে যে স্টেটমেন্ট এবং ভাষা, এই ভাষা আমরা 1 মাস আগেও বা 1.5 মাস আগেও সেটি আমরা লক্ষ্য এরকমই করেছি, ছিল। এরকমই ছিল, কিন্তু পরিবর্তন কিছুই হয়নি। আমি মনে করি সরকারকে একটি গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নিতে হবে। অবশ্য সরকার এই জুলাই এবং আগস্টের বিপ্লবের ঘটনায় কয়েকজন আহতকে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া নিয়ে গেছেন, আপনি জানেন কিন্তু থাইল্যান্ডেও নিয়ে গেছেন, কিন্তু যে হারে নিয়ে যাওয়ার কথা সেখানে 2 থেকে 3 জন না, এখানে অসংখ্য আহত রয়েছে যাদের জীবন আজকে। সংখ্যাটা যদি কম বেশি 50,000 হয়, জি। আর সেখানে যদি 2-4 জন 10 জনকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাহলে তো বেশিরভাগই বাইরে থেকে গেল বাইরে থেকে চিকিৎসা জি ব্যবস্থা। জি জি এবং জিনিসটা 2-4 জন 10 জন ওটা তো বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই মানুষ দেখবে। জি। যে ওভারঅল সবাই তো সুবিধাটা পাচ্ছে না, যে সবার চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, সেটা দেশে হোক বিদেশে হোক, সেই জিনিসটা তো আসলে হচ্ছে না, এখানে এখানে যে বিষয়টি হচ্ছে যে তাদের তো চিকিৎসা, যারা ভিকটিম হয়েছেন তারা যদি কিছুটা আশ্বাস অথবা কিছুটা সহযোগিতা পায় তাহলে সরকারের প্রতি একটা আস্থা থাকবে। কিন্তু অনেক ভিকটিমকে আজকে দেখেছি যে শুধু তারা মৌখিক আশ্বাস পেয়েছেন। এখন মৌখিক আশ্বাস যারা যারা হচ্ছে গরিব, যারা হচ্ছে অত্যন্ত খেটে খাওয়া দিনমজুর, যারা আহত হয়েছেন এই বিপ্লবে এই মিছিলে যারা আহত হয়েছেন, গুলিতে যারা আহত হয়েছেন, তাদের সংসার চালানো এখন বড় দায় হয়ে গেছে। এখন তারা চিকিৎসার জন্য তারা কি হাসপাতালে খরচ করবেন না তাদের জীবন ধারণ করবেন, এই নিয়ে তারা বড় দোটানায় রয়েছে। আমি মনে করি সরকারকে এটা নিয়ে খুব জরুরি ভিত্তিকে উদ্যোগ নিতে হবে, নইলে পেছন থেকে যে কোনো মুহূর্তে আন্দোলনকারী এবং যারা ভিকটিম হয়েছেন তাদের পেছন থেকে তারা বিকল্প আন্দোলন অথবা ব্যাকফায়ার করতে পারে। নতুন একটি আন্দোলন আবার সূচনা হবে যদি এখানে ব্যবস্থা নেওয়া যায়। আসলে কিছু ক্ষেত্রকে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়ে। জুলাই আন্দোলনের পর থেকে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা শুনছি যে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে হবে, পুনর্বাসনের ইস্যুটি, এই দুটি বিষয় মূলত সামনে এসেছে সবচেয়ে বেশি। এবং প্রায় 6 মাস হয়ে গেল, তারপরও সরকারের দিক থেকে আমরা খুব দৃঢ় অবস্থানে ভালোভাবে কোনো পদক্ষেপ কিন্তু দেখতে পাচ্ছি না, যে কারণে বারবার আহতরা রাস্তায় নামছেন। ওনাদেরও তো রাস্তায় নামার আসলে নিজেদের খুব ইচ্ছা নাই, যদি তাদের ন্যূনতম দাবি আদায় হয়ে যেত। আর মৌখিক আশ্বাসের ভিত্তিতে আসলে কি হয়? 6 মাস ধরে তারা ভুগছেন, এরপরও করে দেয়া হবে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, মৌখিক আশ্বাসে আসলে তারা কি মৌখিক পাবেন? আরেকটি বিষয় আপনাকে বলি যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে আরেকটি সংখ্যা রয়েছে। সংখ্যাটা এরকম, মানে তারা আজকে খুব ফ্রাঙ্কলি এই কথাটি আমাকে বলেছেন। এই সরকার আসা প্রায় 6 মাস হয়ে গেছে, আবার বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা নির্বাচন চাই, সংস্কার নির্বাচন চাই। তাহলে যদি নির্বাচনের যদি একটি দিন তারিখ ঘোষণা করে দেয়, বিভিন্ন চাপে যদি সরকার ঘোষণা দেয়, তাহলে সরকার তখন নির্বাচনমুখী তার কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে যাবে। আর নির্বাচনমুখী কর্মকাণ্ডে সরকার যদি মানে অতি যদি মাত্রায় তার কাজে যদি মনোযোগ দেয়, তাহলে যারা ভিকটিম হয়েছেন তাদের আর কেউ খোঁজ রাখবে না এবং সরকারও তাদের দিকে নজর দেবে না। পরবর্তী গভর্নমেন্ট এসে তাদের দিকে লক্ষ্য রাখবে কি রাখবে না, এটা নিয়ে তারা বড় একটা সংশয়ের মধ্যে আছেন। তাদের এখন নির্দিষ্ট দাবি একটাই যে এই সরকার আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে এবং এসছে সরকার, এবং ফ্যাসিবাদের পতন হওয়ার পরে সরকার এসছে। কাজে আমাদের যে দায়িত্ব, আমাদের যে আহত, আমাদের যে চিকিৎসা সেবা, আমাদের যে রাষ্ট্রীয় যে সম্মাননা, এ সরকারকে দিতে হবে এবং সরকারকে দিতে হবে এবং সরকারের কাছে তারা জোর দাবি জানিয়েছে। এবং আরেকটি কথা বলি যে আজকে মূলত আপনি জানেন যে শিশু মেলার পাশে অর্থাৎ পঙ্গু হাসপাতালের পাশে কয়েকটি হাসপাতাল রয়েছে, যেমন সোহরাওয়ার্দী হাসপাতাল রয়েছে, হৃদরোগ হাসপাতাল রয়েছে, জাতীয় মানসিক হাসপাতাল রয়েছে, চক্ষু হাসপাতাল রয়েছে। এখানে এই আহত রোগী ছাড়া হাজার হাজার রোগী এবং তাদের স্বজন এখানে আসে। শ্যামলী থেকে সাভার পর্যন্ত পুরো সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই আপনার সাভার থেকে হেঁটে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। আপনি মনে করেন যে একজন হৃদরোগী, মানে যিনি হার্টের রোগী, তার কি এত দূর পর্যন্ত হেঁটে আসা সম্ভব? অনেককে চাংদোলা করে, অনেককে মাথায় করে তাদের হচ্ছে এই রোগীর স্বজনেরা নিয়ে আসছে। এই অবস্থা অত্যন্ত, আজকের ওই এলাকার অবস্থা অত্যন্ত করুণ ছিল। যারা রোগী তারা তো কষ্ট পেয়েছেন, পাশাপাশি যারা রোগীর যে স্বজন এবং পথচারী তারা অনেক
মানে ভোগান্তির মধ্যে পড়েছেন। এই ভোগান্তি সীমাহীন ছিল এবং যারা বাসের চালক ছিল এবং যানবাহনের চালক ছিল তারা অত্যন্ত কষ্ট আজকে ভোগ করেছে। সরকারকে এই বিষয়গুলো আমি মনে করি দৃষ্টি দেওয়া দরকার, এবং দৃষ্টি না দিলে এটার আরো ভয়াবহ রূপ আমরা হয়তো দেখতে পাবো। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান কি ছিল? শেষ পর্যন্ত আন্দোলনকারীদের অবস্থান হচ্ছে, তারা বলেছেন যে বিকেল 4টার মধ্যে আমাদেরকে এখানে সরকারের যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা এসে শুধু মৌখিক নয়, লিখিত আমাদেরকে দিতে হবে, লিখিত আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বাস দিতে হবে যে না, আমরা এটা লিখিত দিলাম, তোমাদের এই দাবিগুলো মানা হবে। তারা না পেয়ে সর্বশেষ খবর হচ্ছে যে এই আন্দোলনকারীরা এখন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কার্যালয়ের অভিমুখে তারা রওনা দিয়েছেন, এবং তাদের দাবি নিয়ে তিনি সেই যমুনায়, আমরা এই রমনার যমুনায় তারা সেখানে গেছেন বলে জানা গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না, আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমরা দাবি দেওয়ার জন্য আসিনি, একটি সুশাসন ও সংস্কারের জন্য এসেছি। দাবির মুখে সরকার কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কাজ চলছে, তাতে তিতুমির কলেজও থাকবে। তবে কাউকে যদি বিশেষ বিবেচনা করি সেটা হবে রাজশাহী কলেজ, কারণ রাজশাহী কলেজ অনেক পুরনো ও ঐতিহ্যবাহী। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে তাবলিগ জামাতের শুরায়ে নিজাম আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। রোববার সকাল 9:12 মোনাজাত শুরু হয়ে শেষ হয় 9:37। আখেরি মোনাজাতে অংশ নিতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ টঙ্গীর তুরাগ তীরে হাজির হন। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্ব মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নারী ইজতেমা ময়দানের আশপাশ, কলকারখানা ও বাসা বাড়ির ছাদ সহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের 3200 বিদেশি মেহমান এবারের ইজতেমায় অংশগ্রহণ করেন। এলপি গ্যাসের দাম বাড়ল 19 টাকা। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1459 টাকা থেকে 19 টাকা বাড়িয়ে 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়িয়ে 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। আজ নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগে জানুয়ারি মাসের শুরুতে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপিজি গ্যাসের দাম। তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ওদিকে আজ সন্ধ্যায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 3 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রওনা দেওয়ার আগে আমির খসরু বলেন, লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান যেতে পারছেন না, ওনার প্রতিনিধিত্ব করবেন জাইমা রহমান। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনিদের উচ্ছেদে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান আরব দেশগুলোর। ফিলিস্তিনি ভূখণ্ড গাজার বাসিন্দাদের উচ্ছেদ করে প্রতিবেশী মিশর ও জর্ডানে পুনর্বাসনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। শনিবার মিশরের রাজধানী কায়রোতে আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এর কথা জানানো হয়।
মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফিলিস্তিন কর্তৃপক্ষ, পিএ এবং আরব লীগের যৌথ বিবৃতিতে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের যে কোনো পরিকল্পনা প্রত্যাখ্যান করছে তারা। এর আগে গত জানুয়ারিতে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, গাজার বিপুল গৃহহীন মানুষকে পুনর্বাসনের জন্য তিনি জর্ডান ও মিশরের প্রতি আহ্বান জানাবেন, যাতে করে অঞ্চলটি পুরোপুরি পরিষ্কার করা যায়। ট্রাম্প জানান, এই পুনর্বাসন অস্থায়ী বা দীর্ঘ সময়ের জন্য হতে পারে। সবশেষে খেলার খবর। 22 কোটি 20 লাখের নেইমার এখন 1 কোটি 50 লাখে। উত্থান পতনের নানা পর্ব পেরিয়ে আবারও সান্তোসে ফিরে এসেছেন নেইমার। এই সান্তোস থেকে ফুটবলে নিজের জাদু দেখাতে শুরু করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর 2013 সালে সান্তোস থেকে তাকে কিনে নেয় বার্সেলোনা। বার্সায় গিয়েও লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে আলো ছড়াতে শুরু করেন এই ফরোয়ার্ড। তবে বার্সায় নিজের যাত্রাকে দীর্ঘায়িত করেননি নেইমার। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা নিয়ে 2017 সালে তিনি চলে যান ফরাসি ক্লাব পিএসজিতে। সে সময় তাকে কিনতে পিএসজি খরচ করেছিল 22 কোটি 20 লাখ ইউরো। তবে এত দাম দিয়ে যে উদ্দেশ্যে নেইমারকে পিএসজি কিনেছিল তা সফল হয়নি। চোট সহ নানা কারণে সেরা ছন্দের নেইমারকে পাওয়া যায়নি। পাশাপাশি তাকে ঘিরে ইউরোপ সেরা হওয়ার যে স্বপ্ন পিএসজি দেখেছিল, তাও আর আলোর মুখ দেখেনি। শেষ পর্যন্ত 2023 সালের আগস্টে 9 কোটি ইউরোতে পিএসজি ছেড়ে নেইমার পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে। কিন্তু সেই অধ্যায়টাও চোট জর্জর নেইমারের জন্য ছিল আরও বেদনাদায়ক। 18 মাসে সব মিলে মাত্র 7টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ব্রাজিলের জাতীয় দলের ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার, যার পরিপ্রেক্ষিতে এই জানুয়ারিতে সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে আল হিলাল। আর নেইমার এখন ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে। পাশাপাশি সান্তোসে ফেরা নেইমারের বাজার মূল্য এখন ধস নেমেছে। 2017 সালে যে নেইমারের জন্য পিএসজি 22 কোটি 20 লাখ খরচ করেছিল, সেই খেলোয়াড়টির দাম এখন নেমে দাঁড়িয়েছে মাত্র 1 কোটি 50 লাখ ইউরো। এমনকি মাত্র 1.5 বছর আগেও তার জন্য 9 কোটি ইউরো খরচ করেছিল আল হিলাল। যদিও সেই দাম নেইমারের তখনকার বাজার মূল্যের চেয়ে বেশি ছিল। তখন তার বাজার মূল্য ছিল 6 কোটি ইউরো। মূলত একের পর এক চোট এবং পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব ক্যারিয়ারের শুরু থেকে নেইমারের চূড়ায় ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে যতটা সাফল্য আশা করা হয়েছিল, সেটা কখনোই পাননি এই ব্রাজিলিয়ান তারকা। দর্শক, আজ আমাদের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল আবারও দিনের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, মন্তব্য করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।